Good evening, hello viewers. Welcome back to my channel Bella Language School. Today we learn about parliamentary debate. আজকে আমরা সংসদীয় বিতর্কের কতগুলো নিয়ম জানব। তাহলে চলুন জেনে নিই। পার্লামেন্টারি ডিবেট, সংসদীয় বিতর্ক, অর্থাৎ আমরা বিতর্কের কতগুলো ধারা বা স্টাইল দেখি। তার মধ্যে আছে পার্লামেন্টারি ডিবেট, সংসদীয় বিতর্ক, পাবলিক স্পিকিং, বারোয়ারি বিতর্ক। এছাড়াও আরো কিছু স্টাইল রয়েছে, সেটা হচ্ছে অস্ট্রাল স্টাইল এবং ব্রিটিশ স্টাইল, এছাড়াও আমেরিকান স্টাইলও রয়েছে। তাহলে পপুলার দুইটি ফর্ম, সেটা হচ্ছে পার্লামেন্টারি ডিবেট এন্ড পাবলিক ডিবেট অর পাবলিক স্পিকিং, সংসদীয় বিতর্ক এবং বারোয়ারি বিতর্ক। তাহলে সংসদীয় বিতর্ক যে নিয়মে পরিচালিত হয় সেই নিয়মের শব্দগুলো এখানে ইংরেজি এবং বাংলায় তুলে ধরা হয়েছে, যাতে করে আপনি সংসদীয় বিতর্ক বা সংসদে যে কথা হয় অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে বিতর্ক হয় সেই সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন। আর পার্লামেন্টারি ডিবেট বা সংসদীয় বিতর্কটা সবচেয়ে বেশি প্রচলিত। তাহলে পার্লামেন্টারি ডিবেট, সংসদীয় বিতর্ক, এখানে দুটো পক্ষ থাকবে। একটি পক্ষ হচ্ছে ফর দ্য মোশন, আর একটা হচ্ছে এগেইনস্ট দ্য মোশন। ফর দ্য মোশনটা হচ্ছে গভর্নমেন্ট সাইড, এগেইনস্ট দ্য মোশনটা হচ্ছে এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। তাহলে সরকারি দল এবং বিরোধী দল। তাহলে এই মোশনটা দুইটা সাইডে চলে যাবে, একটা হচ্ছে সরকারি পক্ষে আর একটা হচ্ছে বিরোধী দলীয় পক্ষে। তাহলে ফর দ্য মোশন পক্ষে, এগেইনস্ট দ্য মোশন বিপক্ষে। তাহলে এই পক্ষে বিপক্ষে বললে সরকারি দল এবং বিরোধী দলকে বুঝাবেন। তাহলে দেখুন মাঝখানে এখানে লেখা আছে অনারেবল স্পিকার অফ দিস হাউস। এখানে স্পিকার সবকিছু পরিচালনা করেন, প্রধানমন্ত্রী এখানে পক্ষ অবলম্বন করেন, একটা পক্ষের দলনেতা হিসেবে কাজ করেন। তাহলে মাঝখানে থাকবে মাননীয় স্পিকার, অনারেবল স্পিকার অফ দিস হাউস। এই অফ দিস হাউস বারবার বলতে হয় না, শুধু অনারেবল স্পিকার বললেই হয়ে যায়। অফ দিস হাউস মানে হচ্ছে পার্লামেন্ট। আর এই ধরনের পার্লামেন্টারি বিতর্কে যেই বিষয়টির উপরে আপনি কথা বলবেন সেই বিষয়টি আসে এভাবে। যদি সেই বিষয়টি লিখতে চান তাহলে বিষয়টি লিখতে হবে দিস হাউস বিলিভ দ্যাট এগ্রিকালচার প্লে মোস্ট রোল ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ। অর্থাৎ এই হাউস বা এই সংসদ মনে করে যে, দিস হাউস বিলিভ দ্যাট এর অর্থ হবে এই সংসদ মনে করে যে কৃষি বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। আবারও বলছি, এই ধরনের পার্লামেন্টারি বিতর্কে বা সংসদীয় বিতর্কে যেই টপিকসটার উপরে আলোচনা করবেন, যে বিলটার উপরে আলোচনা করবেন, সেই বিলটা লিখতে হয় এভাবে দিস হাউস বিলিভ দ্যাট এই সংসদ মনে করে যে এগ্রিকালচার প্লে মোস্ট রোল ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, এটাই এই সংসদ মনে করে। তাহলে এভাবে আসে এই পার্লামেন্টারি ডিবেট বা সংসদীয় বিতর্কের বিষয়টি। এখানে সবসময় শুধু অনারেবল স্পিকার এই শব্দটা বলে কথা বলবেন। তারপর দেখুন, এটা হচ্ছে গভর্নমেন্ট সাইড, এটা হচ্ছে এগেইনস্ট দ্য গভর্নমেন্ট সাইড। তাহলে স্পিকার যে ভাষায় কথা বলবে সেই ভাষাটা এখানে লিখে দিয়েছি। মে আই নাও ইনভাইট দ্য প্রাইম মিনিস্টার টু প্লেস হিজ বিল বিফোর দ্য হাউস। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই সংসদে তার বিলটি উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মে আই নাও ইনভাইট দ্য প্রাইম মিনিস্টার টু প্লেস হিজ বিল বিফোর দ্য হাউস। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তার প্রস্তাবটি সংসদের সামনে পেশ করার জন্য অনুরোধ করছি। অথবা এটা এভাবে বলতে পারেন, মে আই কল প্রাইম মিনিস্টার টু স্পিক বিফোর দ্য মোশন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তার বিলটি বা প্রস্তাবটি সংসদের সামনে পেশ করার জন্য অনুরোধ করছি। আর তিনি 5 মিনিট সময় পাবেন, অর্থাৎ টাইম এলোকেশন অনুযায়ী। টাইম এলোকেশন তার আগের ভিডিওতে বলেছি কে কিভাবে টাইম পাবে। প্রথমে এই তিনজন একটা নির্দিষ্ট সময় করে 5 মিনিট বা 4 মিনিট করে পাবে। এই তিনজনের বক্তব্য শেষে দলনেতারা সময় পাবেন আরো 3 মিনিট করে। এটা হচ্ছে যুক্তি খণ্ডন করবেন, বিরোধী দল এখানে যুক্তি খণ্ডন করবেন, আর সরকারি দল এখানে তার এই প্রস্তাবের পক্ষে গুটিয়ে সর্বশেষ কথাটা বলবেন। তাহলে বিরোধী দলীয় নেতাকে স্পিকার এই বলে সম্বোধন করবে এই প্রস্তাবের উপর আলোচনা করার জন্য। কিভাবে? আই লাইক টু কল দ্য অপোজিশন লিডার টু স্পিক এগেইনস্ট দ্য মোশন। আমি সম্মানিত বিরোধী দলীয় নেতাকে এই প্রস্তাবের উপর আলোচনা রাখার আহ্বান জানাচ্ছি। অথবা আই লাইক টু কল দ্য অপোজিশন লিডার টু স্পিক এগেইনস্ট দ্য মোশন বিফোর দ্য হাউস। আমি এই সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতাকে প্রস্তাবের উপর আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। এটার অর্থ হবে এটা। আর এখানে লেখা আছে প্রাইম মিনিস্টারের নাম,
এবং প্রাইম মিনিস্টারের কার্য কিভাবে শুরু হবে। আর এখানে লেখা আছে বিরোধী দলের কার্য কিভাবে শুরু হবে। এখানে গেলে শুধু স্পিকারের কথাটা, এখানেও গেলে স্পিকারের কথাটা কি বলে এই দুইজন দলনেতাকে ডাকবেন। আর এই দলনেতার পরিচয়টা দেখুন কিভাবে হতে পারে। প্রাইম মিনিস্টার অ্যান্ড লিডার অফ দ্য হাউস, অর্থাৎ স্পিকার যখন তাকে কল করবে তখন তাকে প্রাইম মিনিস্টার অ্যান্ড লিডার অফ দ্য হাউস এই বলে কল করবেন। মানে এটাই হচ্ছে তার ডেজিগনেশন বা পরিচয়, প্রাইম মিনিস্টার অ্যান্ড লিডার অফ দ্য হাউস, মানে প্রধানমন্ত্রী এবং সংসদের প্রধান নেতা। এবং প্রাইম মিনিস্টার যে বলে তার কথা শুরু করবে, প্রাইম মিনিস্টার এই বলে কথা শুরু করবে, থ্যাংক ইউ অনারেবল স্পিকার ফর গিভিং মি ফ্লোর টু স্পিক বিফোর দ্য হাউস। থ্যাংক ইউ অনারেবল স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার, ফর গিভিং মি ফ্লোর, আমাকে সুযোগ দেওয়ার জন্য, বিফোর দ্য হাউস এই সংসদের সামনে, ফর দ্য মোশন পক্ষে। তাহলে ধন্যবাদ মাননীয় সভাপতি এই সংসদের সামনে আমাকে প্রস্তাবটি উত্থাপনের সুযোগ দানের জন্য। টু গিভ ফ্লোর অর্থ হচ্ছে সুযোগ দান করা, এই শব্দটা শুধু সংসদেই ব্যবহৃত হয়। থ্যাংক ইউ অনারেবল স্পিকার ফর গিভিং মি ফ্লোর টু স্পিক বিফোর দ্য হাউস ফর দ্য মোশন। এই কথাটা বলে তারপর যা বলে প্রধানমন্ত্রী তার কথা শুরু করবেন। অনারেবল স্পিকার, অ্যাজ এ প্রাইম মিনিস্টার আই এম গোয়িং টু এস্টাবলিশ মাই বিল বিফোর দ্য হাউস। অর্থ, সম্মানিত সভাপতি, প্রধানমন্ত্রী হিসেবে আমি এই সংসদের সামনে বিলটি উত্থাপন করতে যাচ্ছি, এই বলে তিনি তার কাজ শুরু করবেন। তাহলে এখানে তিনটা স্টেপ। একটা স্টেপ হচ্ছে অনারেবল স্পিকার তাকে এই বলে কল করবে আর মাঝখানে এই নাম তার ব্যবহার করবে প্রাইম মিনিস্টারের জন্য। আর প্রাইম মিনিস্টার মাননীয় স্পিকারকে ধন্যবাদ দিবেন এবং তাকে ফ্লোর দেওয়ার জন্য এই সেন্টেন্সটা বলে তারপর এই কথাটা বলবেন। এই কথাটা হচ্ছে অনারেবল স্পিকার, অ্যাজ এ প্রাইম মিনিস্টার আই এম গোয়িং টু এস্টাবলিশ মাই বিল বিফোর দ্য হাউস। এই এস্টাবলিশ মানে হচ্ছে উত্থাপন করা। তাহলে এই বলে প্রাইম মিনিস্টার বিলটি সংসদের সামনে উত্থাপন শুরু করবেন। তারপর 5 মিনিট বক্তব্য রাখবেন। দেন তারপর লিডার অফ দ্য অপোজিশন সে সময় পাবে এবং এই বলে তো কল করবে উপরে যেটা বলা হয়েছে, আই উড লাইক টু কল অপোজিশন লিডার টু স্পিক এগেইনস্ট দ্য মোশন বিফোর দ্য হাউস। লিডার অফ দ্য অপোজিশন এখানে লিখেই আছে, বিরোধী দলীয় নেতাকে কল করবে, সে 5 মিনিট এটার উপর বক্তব্য রাখবেন। প্রথম বক্তা প্রাইম মিনিস্টার, দ্বিতীয় বক্তা হচ্ছে লিডার অফ অপোজিশন বিরোধী দলীয় নেতা। তারপর তৃতীয় বক্তা সরকারি দলের মেম্বার অফ ক্যাবিনেট ইন চার্জ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অর চিফ হুইপ। তারপর অনারেবল স্পিকার অর্থাৎ মাননীয় স্পিকার এই সেন্টেন্সটা ব্যবহার করেই ওনাকে ডাকবেন, শুধু প্রাইম মিনিস্টারের জায়গায় ওনার নামটা বসিয়ে দিবেন। আর ওনার নাম হতে পারে তিনটা, ওনার নাম হতে পারে তিনটা। একটা হচ্ছে মেম্বার অফ ক্যাবিনেট অর্থাৎ মন্ত্রী পরিষদের একজন সদস্য, অথবা এনার নাম হতে পারে ইনচার্জ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ইনচার্জ মিনিস্ট্রি দায়িত্বরত মন্ত্রী অফ ফরেন অ্যাফেয়ার্স বিদেশ বিষয়ক, অর্থাৎ যে মন্ত্রণালয়ের মন্ত্রী সেই নামটা এখানে বসিয়ে দেবেন, ইনচার্জ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। অথবা হতে পারে চিফ হুইপ, চিফ হুইপ মানে যিনি সংসদে সব কিছু গুছিয়ে দেন তাকে বলা হয় চিফ হুইপ। যেই দলের প্রত্যেক দলের একজন চিফ হুইপ থাকে বা দুইজন চিফ হুইপ থাকে, যিনি ওই দল কি করবে সব কিছু গুছিয়ে দেন। তাহলে এই তিন নামে উনি আসতে পারে। একটা হচ্ছে মেম্বার অফ ক্যাবিনেট মন্ত্রী পরিষদের সদস্য, ইনচার্জ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার কৃষি বিষয়ক মন্ত্রী, অথবা চিফ হুইপ মুখ্য সচেতক, এর বাংলা হচ্ছে মুখ্য সচেতক মানে যিনি সব কিছু গুছিয়ে দেন। তাহলে এই তিন নামে তৃতীয় ব্যক্তিটা আসতে পারে বা তৃতীয় স্পিকারটা আসতে পারে। চতুর্থ বক্তাটা বিরোধী দলের, তার নাম হবে একটাই, ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, বিরোধী দলীয় উপনেতা। আর এই সেন্টেন্স ব্যবহার করেই অনারেবল স্পিকার তাকে কল করবেন, শুধু দ্য লিডার অফ দ্য অপোজিশনের জায়গায় লিখবেন ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, বিরোধী দলীয় উপনেতা। তারপরে দেখুন মেম্বার অফ দ্য ট্রেজারি বেঞ্চ, মেম্বার অফ পার্লামেন্ট, ইনি দুই নামে আসতে পারেন, মেম্বার অফ ট্রেজারি বেঞ্চ অর মেম্বার অফ পার্লামেন্ট। এই দুই নামে তাকে এই সেন্টেন্স দিয়ে কল করবেন, কিন্তু মাঝখানে শুধু প্রাইম মিনিস্টারের জায়গায় তার নাম বসিয়ে দেবেন। আবার তাদের এই ডেজিগনেশনের পাশাপাশি হুবহু নামটাও কিন্তু বসাবেন। আর সর্বশেষ বক্তা বিরোধী দলের, তার ডেজিগনেশন হচ্ছে এটা, মেম্বার অফ দ্য অপোজিশন বেঞ্চ। তাহলে তাদের নাম বাংলা সহ জেনে গিয়েছি। এই তিন ধরনের বক্তা, প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন, তারপর মেম্বার অফ ক্যাবিনেট, ইনচার্জ মিনিস্ট্রি অফ সামথিং অর চিফ হুইপ, ডেপুটি লিডার অফ অপোজিশন, মেম্বার অফ ট্রেজারি বেঞ্চ, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ দ্য অপোজিশন বেঞ্চ।
তারপর এখানে প্রাইম মিনিস্টার বা সরকারি দলের লোকজন আগে সময় পেয়েছেন, কিন্তু এখানে এসে বিরোধী দলের নেতা সবার আগে সময় পাবেন, কারণ সরকারি দল এটা গুছিয়ে ফেলবে। তাহলে রিবাটল মানে হচ্ছে যুক্তি খণ্ডন পর্ব। তাহলে এই পর্বে এসে বিরোধী দলীয় নেতা সবগুলো যুক্তি খণ্ডন করবেন 3 মিনিটের মধ্যে। তারপর সরকারি দলের দলনেতা অর্থাৎ প্রাইম মিনিস্টার সময় পাবেন। মে আই নাও কল দ্য প্রাইম মিনিস্টার টু ওয়াইন্ড আপ হিজ পার্টি স্ট্যান্ডস, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীকে এখন তার দলের পক্ষে কাজটি গোটানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। মানে তার যুক্তি খণ্ডনের অ্যান্সার দিয়ে সবগুলো গুটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এখানে 3 মিনিটের মধ্যে বিদায় নেবেন। টু ওয়াইন্ড আপ অর্থ হচ্ছে গোটানো, মানে হচ্ছে যা কথাবার্তা হয়েছে সবগুলো এখানে মাননীয় প্রধানমন্ত্রী গুছিয়ে ফেলবেন, যা বাদ দেওয়ার বাদ দিবেন, যা রাখার তা রাখবেন, এবং তা যৌক্তিক হতে হবে। আর এখানে 4টি ফ্রেজ দেওয়া হয়েছে, এগুলো সাধারণত সব ধরনের বিতর্কে কাজে লাগে। তাহলে এখানে প্রথমে লেখা আছে পয়েন্ট অফ ইনফরমেশন। পয়েন্ট অফ ইনফরমেশন হচ্ছে তারা যখন সরকারি দল কথা বলবে অথবা বিরোধী দল কথা বলবে, তখন অপর কেউ যদি তার তথ্যে ভুল পায়, যে তথ্যে ভুল পায় সে তাকে ধরার জন্য হাত উঠিয়ে পয়েন্ট অফ ইনফরমেশন বলে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করবেন। তখন সেও চান্স দিতে হবে অথবা মাননীয় স্পিকারও চান্স দিতে হবে। যে কোনো একজন চান্স দিলেই এই পয়েন্ট অফ ইনফরমেশনে উঠে তার বক্তব্যের তথ্যটাকে সঠিক করে দিতে হবে এবং বলে দিতে হবে সেই তথ্যটা ভুল দিয়েছে, এবং তথ্যটাতে ভুল দিয়েছে এজন্য আপনি তথ্যমূলক বক্তব্য দিতে হবে। এটা হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশনে কথা বলতে হবে। তাহলে সংসদে অনেক সময় আসে তিনি পয়েন্ট অফ ইনফরমেশনে কথা বলছেন, মানে এই তথ্যটাকে কারেকশন করছেন। তারপর পয়েন্ট অফ অর্ডার। পয়েন্ট অফ অর্ডার হচ্ছে সব কিছু এখানে শৃঙ্খলাভাবে চলছে। যদি কোনো কিছু বিশৃঙ্খলভাবে চলে, তার কাছে মনে হয় যে এটা শৃঙ্খলিত হচ্ছে না, অর্থাৎ এটা সাজানো হচ্ছে না, খুবই উল্টাপাল্টা হচ্ছে, তখন পয়েন্ট অফ অর্ডারে তা দাঁড়িয়ে, অর্থাৎ এই পক্ষের হলে এই পক্ষের, এই পক্ষের হলে এই পক্ষের, দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডারে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এই পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে পারেন। তারপর হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ। পয়েন্ট অফ প্রিভিলেজ হচ্ছে কোনো বক্তা যদি কাউকে বা দলকে আঘাত করে কোনো কথা হয়, তাহলে বিরোধী দল, সরকারি দল অথবা বিরোধী দল যাকে আঘাত করে কথা বলছে সে হাত উঠিয়ে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে পয়েন্ট অফ প্রিভিলেজে কথা বলবেন যে আমাকে তিনি আঘাত করেছেন। অথবা পয়েন্ট অফ সেলফ প্রিভিলেজ বা পার্সোনাল প্রিভিলেজ, যদি দলকে আক্রমণ না করে সরাসরি ব্যক্তিকে আক্রমণ করে কথা বলে, তাহলে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে পয়েন্ট অফ সেলফ প্রিভিলেজ, পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ এই কথা বলে দৃষ্টি আকর্ষণ করে যদি সুযোগ পাওয়া যায় তাহলে যে আক্রমণ করছে তাকে কারেকশন করবেন। তাহলে এই 4টা ইনফরমেশন খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো হচ্ছে একজন আরেকজনকে ইন্টারাপ্ট করার জন্য এই শব্দগুলো ব্যবহার করে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তার সাথে কথা বলা যায় বা তার যুক্তিটা খণ্ডন করা যায়। তাহলে পয়েন্ট অফ ইনফরমেশন হচ্ছে তথ্যের ভুল, পয়েন্ট অফ অর্ডার হচ্ছে শৃঙ্খলার ভুল, পয়েন্ট অফ প্রিভিলেজ হচ্ছে দলগত আক্রমণ, পয়েন্ট অফ সেলফ প্রিভিলেজ ব্যক্তিগত আক্রমণ, অথবা পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ ব্যক্তিগত আক্রমণ। তাহলে এই 4টা পয়েন্ট উল্লেখ করে যে কোনো ব্যক্তিকে আপনি কারেকশন করতে পারেন। তারপরে এখানে দেখুন একটা সেন্টেন্স লিখেছি, এটা খুবই উপকার হবে, এটা জানলে আপনি অনেকটা বুঝে যাবেন। অর্থাৎ তার আগের ক্লাসে আমি আলোচনা করেছি এই বক্তাদের কথাগুলো, এবং তার আগের ক্লাসে আলোচনা করেছি যেভাবে এই ডিবেট বা বিতর্কের ঘোষণাটা আসে, কিন্তু ঘোষণাটা আসার পর যিনি স্পিকার থাকেন তিনিও কিন্তু 1-2 মিনিট কথা বলে তারপর সংসদটা শুরু করেন। তাহলে কি সেই কথা, সেটারও কিন্তু ফরম্যাট আছে, অর্থাৎ নির্দিষ্ট ফরম্যাটে উনি কথা বলবেন, তার বাহিরে কোনো কথা বলবেন না। আর সেই কথাটাও এখানে দিয়ে দিয়েছি। লেট মি ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি টু দিস ডিবেট কম্পিটিশন, এই বিতর্ক প্রতিযোগিতায়, অথবা টু দিস হাউস, এই সংসদে। দ্য টপিক অর দ্য বিল অফ দ্য ডিবেট ইউ হ্যাভ হিয়ার্ড, অর্থাৎ আজকে প্রস্তাবটি আপনারা আগেই শুনেছেন। এটা যদি বিতর্কে হয় আগেই ঘোষণা দেওয়া হয়, আর সংসদ যদি হয় তাহলে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন, এটা পরে শুনবেন। অ্যান্ড অলসো দ্য নেম অফ দ্য কম্পিটিটর, এবং প্রতিযোগীদের নামও শুনেছেন, কারণ প্রতিযোগীদের নামও ঘোষণার সময় বলে দেওয়া হয়। আর এখানে এসকে দিয়েছি, এখানে আপনি যে কোনো স্কুল বা কলেজ বা যেখান থেকে আসে তাদের নাম বসাতে পারেন, যেমন স্ক্যানিং স্কুল রিপ্রেজেন্টেটিং দ্য গভর্নমেন্ট সাইড অ্যান্ড রিভার্সাল স্কুল রিপ্রেজেন্টেটিং দ্য অপোজিশন সাইড। এই কথাগুলো বলবেন হচ্ছে স্পিকার। নাও মাই টার্ন টু রিকোয়েস্ট দ্য প্রাইম মিনিস্টার,
এই কথাটা এখানে বলতে পারেন অথবা এখান থেকেও সেন্টেন্স নিতে পারেন মাননীয় স্পিকার, যেটা ভালো মনে করেন। এটার অর্থ এই মাই টার্ন টু রিকোয়েস্ট টু প্রাইম মিনিস্টার, অর্থাৎ এখানে স্পিকার কিন্তু সবার উপরে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখানে সংসদে স্পিকারের নিচে, কারণ উনি এটা পরিচালনা করেন। তাহলে তিনি এই নর্মাল সেন্টেন্সও ব্যবহার করতে পারেন, আবার এখানে খুব ভদ্রভাবেও সেন্টেন্স ব্যবহার করতে পারেন। অথবা এখানে প্রথম বক্তা প্রাইম মিনিস্টার এই বিষয়টি উত্থাপন করার পর যখন বিরোধী দলীয় নেতাকে মাননীয় স্পিকার সময় বেঁধে দিবেন ওইটার উপর বক্তব্য রাখার জন্য, তার আগে মাননীয় স্পিকার এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারেন, দ্য মোশন ইজ প্লেসড ইন দ্য হাউস বাই দ্য প্রাইম মিনিস্টার হু ইজ অলসো দ্য লিডার অফ দ্য হাউস, অর্থাৎ সংসদের সামনে বিষয়টি বা বিলটি উত্থাপন করা হয়েছে, এই কথা বলে তিনি বিরোধী দলীয় নেতাকে আহ্বান জানাবেন। তারপর দেখুন এখানে রিবাটল, অর্থাৎ যখন যুক্তি খণ্ডন পর্ব এবং সরকারি দলের গুছানো পর্ব চলবে, তখন এই রিবাটলের আগে the role of the opposition to place the constructive argument against the topics or bill, তাহলে প্রস্তাবিত বিষয়ের উপর বিরোধী দলের কনস্ট্রাকটিভ বা গঠনমূলক আলোচনার আহ্বান জানাচ্ছি বলে এই রিবাটল বা যুক্তি খণ্ডন পর্বে নিয়ে যাবেন, কারণ এই যুক্তিটা গঠনমূলক হতে হবে। এভাবে আমরা পার্লামেন্টারি ডিবেট বা সংসদীয় বিতর্কের যে সিস্টেম বা ফরমেশন সেটা আমরা বাংলা এবং ইংরেজিতে জেনে গিয়েছি। আশা করি আপনি বিতর্কে বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়ে এই সিস্টেম বা কাজটা কাজে লাগাতে পারেন। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Bye bye.